আপনারা শুনছেন জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। চতুর্থ সূত্র, সন্তুষ্টজনক করে তুলুন। আচরণ পরিবর্তনের মৌলিক নিয়ম। অভ্যাস পরিবর্তনের প্রথম তিনটি নিয়ম কাজটি এখন করবেন তার সম্ভাবনা বাড়ায়, আর চতুর্থ নাম্বার নিয়ম কাজটি পরে আবার ঘটবে এর সম্ভাবনা বাড়ায়। হ্যাবিট লুপকে সম্পন্ন করে এটি, কিন্তু এখানে একটা ট্রিক আছে। আমরা যে কোনো ধরনের সন্তুষ্টি খুঁজছি না, আমরা আশু সন্তুষ্টির খোঁজ করছি। প্রতিনিয়ত ভালো অভ্যাসের সাথে লেগে থাকার উপায়। 1993 সালে কানাডার এবর্সফোর্ডের একটি ব্যাংক 23 বছর বয়সী স্টক ব্রোকার ট্রেন্ট ডায়ার স্মিথকে নিয়োগ দেয়। এবর্সফোর্ড তুলনামূলক একটা ছোট গ্রাম, যেখানে বড় বড় ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়। স্থান ও বয়সের ভিত্তিতে কেউ ভাবেনি ডায়ার স্মিথ ভালো করতে পারবে, কিন্তু একটা প্রাত্যহিক ভালো অভ্যাসের সহায়তায় অতি দ্রুততার সাথে সে উন্নতি করতে সক্ষম হয়। ডায়ার স্মিথ প্রতিদিন সকালে 2টা বয়াম নিয়ে বসত। একটাতে থাকতো 120টা পেপার ক্লিপ, আর অন্যটা ফাঁকা থাকত। কর্মদিবসের শুরুতেই সে সেলস কল করা শুরু করত, আর প্রতিটা কল শেষ হওয়ার পর সে একটা করে পেপার ক্লিপ নিয়ে ফাঁকা বয়ামে ফেলত। সে আমাকে বলেছিল, আমি প্রতিদিন সকালে 120টা পেপার ক্লিপ ভর্তি বয়াম নিয়ে কল করা শুরু করতাম, আর কলের পর কল করে করে ফাঁকা বয়াম পূর্ণ করতাম। 18 মাসের মধ্যে ডায়ার স্মিথ $5 মিলিয়ন ফার্মে আনলো। 24 বছর বয়সে সে মাসিক $75,000 আয় করা শুরু করে, যা বর্তমানে $1,25,000 সমান। কিছুদিন পরেই সে অন্য একটা কোম্পানিতে 6 অঙ্কের বেতনে চাকরি করা শুরু করে। উন্নতি করা সন্তুষ্টি প্রদান করে এবং প্রত্যক্ষ পরিমাপ, যেমন পেপার ক্লিপ স্থানান্তর করা, অগ্রগতির একটা পরিষ্কার প্রমাণ তুলে ধরে, যার ফলে যে কোনো কাজে একটা তাড়াতাড়ি সন্তুষ্টি পাওয়া যায়। অভ্যাসে ট্র্যাক রাখতে হবে কিভাবে? কোনো অভ্যাস সম্পন্ন করছেন কিনা তার রেকর্ড রাখার সহজ একটা উপায় হচ্ছে হ্যাবিট ট্র্যাকার। সবচেয়ে সহজ ফরম্যাট হলো একটা ক্যালেন্ডার নেওয়া এবং প্রতিদিনের রুটিন ভালোভাবে অনুসরণ করতে সক্ষম হলে সেই তারিখে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া। চেইন ভাঙা যাবে না, একটা শক্তিশালী মন্ত্র। সেলস কলের চেইন না ভাঙলে আপনার ব্যবসায় উন্নতি আসবে। শরীরচর্চার চেইন না ভাঙলে আপনি দ্রুত ফিট হয়ে উঠবেন। হ্যাবিট ট্র্যাকিং একটি শক্তিশালী জিনিস, কারণ এটা অভ্যাস পরিবর্তনে চমৎকার লেভারেজ দেয়। এটি একই সাথে কোনো অভ্যাসকে অবশ্যম্ভাবী, আকর্ষণীয় ও সন্তুষ্টজনক করে তোলে। চলুন সেগুলো একে একে আলোচনা করা যাক। প্রথম উপকারিতা, হ্যাবিট ট্র্যাকিং অবশ্যম্ভাবী। গত কাজের ট্র্যাক ঠিকভাবে রাখলে পরের কাজ করার জন্য মানসিক ট্রিগার পাওয়া যায়। হ্যাবিট ট্র্যাকিং আপনাকে সত্যবাদী করে তোলে। যখন চোখের সামনে প্রমাণ থাকবে, তখন মিথ্যা বলতে আপনার মনে বাঁধবে। দ্বিতীয় উপকারিতা, হ্যাবিট ট্র্যাকিং আকর্ষণীয়। উৎসাহের সবচেয়ে ভালো রূপ হচ্ছে অগ্রগতি। আমরা যখন সিগন্যাল পাই যে অগ্রগতি হচ্ছে, তখন আমরা আরো বেশি উৎসাহ পাই। এভাবে হ্যাবিট ট্র্যাকিং আমাদের উৎসাহে মাদকের মতো প্রভাব রাখতে পারে। প্রতিটা ছোট ছোট জয় আপনার ইচ্ছাকে বাঁচিয়ে রাখে। তৃতীয় উপকারিতা, হ্যাবিট ট্র্যাকিং সন্তুষ্টিজনক। সবচেয়ে ভালো উপকার হচ্ছে এটি, ট্র্যাকিং অনেক সময় নিজেই একটা পুরস্কারের ন্যায় হয়ে ওঠে। আপনার কাজের তালিকায় একটা ক্রস চিহ্ন বসাতে পারা আপনাকে সন্তুষ্টির অনুভূতি দেয়। একজন ভরসাযোগ্য পার্টনার যেভাবে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাইলট হিসেবে দায়িত্ব পালন করার পর রজার ফিশার হার্ভার্ড আইন স্কুলে যুক্ত হন এবং 34 বছর কাটান নেগোসিয়েশন ও কনফ্লিক্ট ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ হয়ে উঠতে। 1970 ও 80-র দশকে ফিশার সম্ভবত তার সবচেয়ে ভালো আইডিয়া তুলে ধরেন। সে সময় ফিশার নিউক্লিয়ার যুদ্ধ থামানোর জন্য চিন্তা ভাবনা করছিলেন এবং তিনি একটি বড় ফ্যাক্ট দেখতে পেলেন। একজন প্রেসিডেন্টের কাছে বোম লঞ্চ করার কোড থাকে, কিন্তু সে কখনো কাউকে মরতে দেখবে না, কারণ সে বোম লঞ্চের জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে বসে থাকে। 1981 সালে তিনি লেখেন, আমার পরামর্শ অনেক সাধারণ ছিল। সেই কোডকে একটা ক্যাপসুলে রাখুন এবং সেই ক্যাপসুল একজন ভলেন্টিয়ারের হার্টের পাশে রাখুন। তারপর যদি কখনো কোনো প্রেসিডেন্ট নিউক্লিয়ার যুদ্ধ করতে চায়, তাহলে সে যেন ভলেন্টিয়ারকে খুন করে তারপর সেই কোড তার হার্ট থেকে বের করে নেয়। প্রেসিডেন্ট এটা শুনে বলল, জর্জ, আমি দুঃখিত, কিন্তু 10 লাখ মানুষকে মরতেই হবে। কোনো দোষ ছাড়াই খুন হওয়া কি জিনিস তা বুঝতে নিজে চোখে মৃত্যু দেখতে হয়। আমি যখন এই কথাগুলো আমার পেন্টাগনের এক বন্ধুকে শোনাই, সে বলে, ওহ গড, প্রেসিডেন্টকে কাউকে খুন করে কোড নিতে হলে সে তো নিজে কখনোই নিউক্লিয়ার বোম ছাড়বে না। আমাদের এই আলোচনা জুড়ে আমরা বলেছি অভ্যাস দ্রুত সন্তুষ্টজনক করে তোলার গুরুত্ব, কিন্তু ফিশারের এই প্রস্তাব তার বিপরীত, খুব দ্রুত অসন্তুষ্টজনক করে তোলা।
কোনো কাজে সন্তুষ্ট পেলে যেমন আমরা অবশ্যই সেটা করি, তেমনি কোনো কাজে অসন্তুষ্টি পেলে আমরা সেটা করতে চাই না। ব্যথা একটি ভালো শিক্ষক। ব্যথা যত দ্রুত আসবে, অভ্যাস করা ততই কঠিন হয়ে যাবে। আধুনিক কৌশল, কিছুটা ভালো থেকে মহান হয়ে ওঠার উপায়। প্রতিভার আসল সত্য, জিন কখন কাজে আসে আর কখন কাজে আসে না। আপনার ছোট ছোট জয়কে বড় করে তোলার উপায় হল সঠিক ক্ষেত্র ও প্রতিযোগিতা খুঁজে বের করা। এ কথা যেমন ব্যবসা ও ক্রীড়ার ক্ষেত্রে সত্য, তেমনি অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রেও সত্য। অভ্যাস যখন নিজের সক্ষমতার সাথে মিলে যায়, তখন সেগুলো তৈরি করা সহজ ও সন্তুষ্টিজনক হয়ে যায়। এই কৌশল অবলম্বন করার আগে অবশ্যই এটা মেনে নিতে হবে যে প্রতিটা মানুষের সক্ষমতা ভিন্ন ভিন্ন। কিছু মানুষ এটা নিয়ে চিন্তা করতে পছন্দ করেন না। প্রত্যেকের জিন ভিন্ন। জেনেটিক্সের শক্তি একই সাথে তাদের দুর্বলতাও হতে পারে। জিন সহজে পরিবর্তন করা যায় না, যার অর্থ জিন অনুকূল পরিবেশে আপনাকে অনেক বড় সাহায্য করে, আর প্রতিকূল পরিবেশে জিন আপনার অনেক বড় শত্রু হয়ে উঠতে পারে। যে কোনো প্রতিযোগিতার শীর্ষে অবস্থানকারী লোকজন শুধু যে ভালোভাবে প্রশিক্ষিত তাই নয়, বরং তাদেরকে সেই অবস্থানেই মানায়। এজন্য অল্প কথায় বলতে গেলে, জিন আপনার নিয়তি ঠিক করে দেয় না, জিন আপনার সম্ভাবনার দ্বারগুলো নির্ধারণ করে দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবো যে কোন দিকে আমার সম্ভাবনা বেশি? যেসব অভ্যাস ও সুযোগ আমার জন্য সঠিক, সেগুলো চিনব কিভাবে? এসব উত্তরের প্রথম অংশে আপনাকে খুঁজতে হবে আপনার ব্যক্তিত্ব কেমন, ব্যক্তিত্ব কিভাবে অভ্যাসকে প্রভাবিত করে। আপনার সকল অভ্যাসের পেছনে জিন কাজ করে। জিন আপনি দিনে কত ঘন্টা টিভি দেখেন থেকে শুরু করে আপনার পছন্দ অপছন্দ, বিবাহ বিচ্ছেদ, মাদকে আসক্ত হওয়ার প্রবণতা সবখানেই কাজ করে। আপনার শরীরে সকল জেনেটিক প্যাটার্ন একসাথে হয়ে আপনার ব্যক্তিত্ব ঠিক করে দেয়। ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের প্রমাণিত বৈজ্ঞানিক বিশ্লেষণ হল বিগ 5, যেখানে আচরণের 5টি মূল দিক তুলে ধরা হয়। আর সেগুলো হচ্ছে: 1. অভিজ্ঞতার প্রতি উদারতা। এই বৈশিষ্ট্য দিয়ে যা বোঝায় যে নতুনত্ব সন্ধান করা এবং সৃজনশীল কাজকর্মের প্রতি আগ্রহ থাকা। 2. ন্যায়বান। এ ধরনের মানুষের মধ্যে আবেগ তেমন একটা কাজ করে না, তারা যুক্তি এবং বাস্তবতাকে কেন্দ্র করে জীবন পরিচালনা করে থাকে। 3. বহির্মুখী। পরিবার এবং সমাজের সব জায়গায় সবার সাথে কথা বলতে পারা এবং প্রাণবন্ত পরিবেশ বজায় রাখা এই পয়েন্টের মধ্যে পড়ে। যারা ইন্ট্রোভার্ট, ঠিক তার বিপরীতে বৈশিষ্ট্যগুলো এখানে বোঝানো হয়েছে। যারা এক্সট্রোভার্ট, তারা খুব দ্রুত যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। 4. সম্মতি। অন্য কেউ ইতিবাচক মতামত প্রকাশ করলে সে তাতে সম্মতি দেয় এবং সমর্থন প্রদান করে। তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে বিপদে একে অন্যের পাশে এগিয়ে আসে। 5. ধারণ। সবসময় নেতিবাচক চিন্তা মাথায় আগে আসে। অত্যন্ত সম্মতিপূর্ণ ব্যক্তিরা প্রায়শই গরম, দয়ালু এবং সঙ্গতির জন্য আপোষ করতে ইচ্ছুক হিসেবে বিবেচিত হন। তারা সাধারণত সম্পর্ক গঠন এবং বজায় রাখতে দক্ষ। অন্যদিকে যারা সহমতভাবে নিম্নমানের, তারা নিজেদের চাহিদাকে অগ্রাধিকার দিতে পারে এবং অধিক প্রতিযোগিতামূলক এবং অন্যদের খুশি করার বিষয়ে কম উদ্বিগ্ন হতে পারে। নিজের ব্যক্তিত্ব অনুযায়ী অভ্যাস সাজিয়ে নেওয়া একটা ভালো শুরু হতে পারে, কিন্তু এটাই শেষ নয়। যে জায়গায় আপনি প্রাকৃতিকভাবে এগিয়ে থাকবেন, সেভাবে শুরু করুন। জীবন ও কর্মক্ষেত্রে আগ্রহ ধরে রাখার উপায়। 1955 সালে ক্যালিফোর্নিয়ার এনাহেইমে সবেমাত্র ডিজনিল্যান্ড খোলা হয়েছিল। একজন 10 বছরের শিশু সেখানে কাজ খুঁজতে যায়। সে সময় শিশু শ্রমের আইন খুব একটা শক্ত ছিল না, তাই সে সেখানে একটা জায়গা পায় যেখানে সে গাইড বই বিক্রয় করা শুরু করলো, প্রতিটা $50 মূল্যে। 1 বছরের মধ্যে সে ডিজনি ম্যাজিক শপে স্থানান্তরিত হওয়ার সুযোগ পায়, যেখানে সে বড় কর্মীদের কাছ থেকে বিভিন্ন ট্রিক্স শিখে যায়। সে যোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা চালায় এবং দর্শকদের বিভিন্ন সাধারণ রুটিন লক্ষ্য করতে থাকে। খুব শীঘ্রই সে আবিষ্কার করল যে সে ম্যাজিক করতে নয়, বরং এমনই সাধারণ কিছু প্রদর্শন করতে ভালোবাসে। তাই সে কমেডিয়ান হওয়ার দিকে মনোযোগী হল। কিশোর বয়সে সে লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন ক্লাবে পারফর্ম করা শুরু করে। দর্শক কম এবং তার পারফরমেন্সও স্বল্প দৈর্ঘ্যের। সে 5 মিনিটের বেশি স্টেজে থাকত না। দর্শক সারির বেশিরভাগ লোকই ড্রিঙ্ক করতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। একদিন রাতে সে একটা ফাঁকা ক্লাবেও স্ট্যান্ড আপ করেছিল। কাজটা খুবই আকর্ষণীয় নয়, কিন্তু এটা পরিষ্কার যে তার উন্নতি হচ্ছিল। তার প্রথম রুটিন সাধারণত 1 থেকে 2 মিনিট চলত। উচ্চ বিদ্যালয়ের বয়সে তা বেড়ে 5 মিনিটে আসলো এবং তার কিছু বছর পর 10 মিনিট। 19 বছর বয়সে সে সপ্তাহে একটা পারফরমেন্সে 20 মিনিট করে স্ট্যান্ড আপ করতে শুরু করে। শো চলমান সময়ে তাকে 3টা করে কবিতা আবৃত্তি করতে হতো, শুধু নিজের প্রদর্শনীর দৈর্ঘ্য বাড়ানোর জন্য।
এর সাথে সাথে কিন্তু তার দক্ষতাও বৃদ্ধি পেতে শুরু করল। পরীক্ষা, অনুশীলন এবং অগ্রগতির বিশ্লেষণ করতে সে আরও 1 দশক পার করল। সে একটা টেলিভিশন চ্যানেলে যোগদান করল লেখক হিসেবে এবং টক শোতে সে নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরতে শুরু করল। 70 দশকের মাঝামাঝি সময়ে দ্য টুনাইট শো ও স্যাটারডে নাইট লাইভ টক শোতে তার অতিথি হিসেবে ডাক পাওয়া নিয়মিত একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। অবশেষে 15 বছরের পরিশ্রমের পর এই যুবক জনপ্রিয়তার শীর্ষে আসলো। সে 63 দিনে 60টি শহর ঘুরেছে, তারপর 80 দিনে 72টি, তারপর 90 দিনে 85টি শহর। ওহাইওর একটা শোতে তিনি 18,695 জন দর্শকের সামনে পারফর্ম করেছিলেন। নিউ ইয়র্কের আরেকটা 3 দিনের শোতে 45,000 টিকিট বিক্রি হয়েছিল তার পারফরমেন্স দেখার জন্য। তিনি স্ট্যান্ড আপ কমেডির শীর্ষে পৌঁছে যান এবং তার সময়ের অন্যতম সেরা কমেডিয়ান হয়ে ওঠেন। তার নাম স্টিভ মার্টিন। মার্টিনের গল্প থেকে বোঝা যায় যে লং টার্মে কোনো অভ্যাসের সাথে লেগে থাকার উপায় আসলে কি। কমেডি ভীতু লোকদের জন্য নয়। সে বলেছে 10 বছরের শেখা, 4 বছরের অনুশীলন এবং 4 বছর অবিশ্বাস্য সফলতা। মার্টিনের মতো লোকেরা কিভাবে একটা নির্দিষ্ট অভ্যাসের সাথে লেগে থাকে যেখানে বেশিরভাগ মানুষই বেশি দিন তা ধরে রাখতে পারে না। অভ্যাসকে কিভাবে ডিজাইন করতে হয় যাতে করে তা আমাদের কাছে টানে কিন্তু মিশিয়ে যায় না। বিজ্ঞানীরা অনেক বছর ধরে এসব প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছেন। এখনো অনেক কিছু জানার বাকি, তবে এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের সক্ষমতা অনুযায়ী জটিলতার স্তর ঠিক করা। মানুষের মস্তিষ্ক চ্যালেঞ্জ ভালোবাসে, কিন্তু তখনই যখন সেটা একটা সহনীয় পর্যায়ের জটিলতায় থাকে। আপনি যদি টেনিস খেলতে ভালোবাসেন এবং একটি 4 বছরের বাচ্চার বিরুদ্ধে টেনিস ম্যাচ শুরু করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবেন, কারণ এটা অনেক সহজ। আপনি সব পয়েন্ট জিতবেন। অপরদিকে আপনি যদি রজার ফেডারার বা সেরেনা উইলিয়ামসের মতো পেশাদার টেনিস প্লেয়ারের বিপক্ষে খেলেন, তাহলেও আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন, কারণ এটা অনেক কঠিন। এখন চিন্তা করেন আপনি আপনার সমপর্যায়ের কারো বিপক্ষে টেনিস খেলছেন। গেম এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি কিছু পয়েন্ট জিতবেন, আবার কিছু পয়েন্ট হারাবেন। ফোকাস তখন তীক্ষ্ণ হয়ে যাবে, বিক্ষেপ চলে যাবে এবং আপনি খেলার প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে যাবেন, কারণ এটা আপনার জন্য একটা পরিমাণ মতো জটিলতা বা কাঠিন্যতা। এটা স্বর্ণকেশী নিয়মের একটা ভালো উদাহরণ। স্বর্ণকেশী নিয়মে বলা হয় মানুষ সবচেয়ে বেশি উৎসাহ অনুভব করে যখন কোনো কাজ তার সক্ষমতার একদম কাছাকাছি। খুব সহজও না, খুব কঠিনও না, শুধু সঠিক। স্বর্ণকেশী নিয়ম বাস্তবে মার্টিনের কমেডি ক্যারিয়ারের স্বর্ণকেশী নিয়মের একটা ভালো উদাহরণ। প্রতি বছর তিনি তার কমেডি রুটিন 1 থেকে 2 মিনিট করে বৃদ্ধি করেছেন। তিনি সবসময় নতুন নতুন জিনিস যুক্ত করতেন, কিন্তু সবসময় এমন কিছু জোকসও রাখতেন যেটাতে হাসাটা বাধ্যতামূলক। তার কাজে ঠিক পরিমাণ মতো জয় ছিল যা তাকে উৎসাহিত রাখত, এবং যথেষ্ট ভুলও ছিল যা তাকে কঠোর পরিশ্রম করাতো। একদম প্রাথমিক পর্যায়ে আচরণকে সহজ রাখা গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি প্রতিকূল পরিবেশেও তার সাথে লেগে থাকতে পারেন। এই ধারণা আমরা অভ্যাসের 3য় সূত্রে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যখন কোনো অভ্যাস প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করতে হয়। এসব ছোট ছোট অগ্রগতি আপনাকে লেগে থাকতে সাহায্য করে, এবং আপনি যদি স্বর্ণকেশী অবস্থায় চলে আসতে পারেন, তাহলে আপনার গতি চলমান থাকবে। গতি চলমান থাকার অর্থ হল জোনের মধ্যে থাকা এবং কোনো কাজে গভীরভাবে নিমজ্জিত থাকা। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন যে গতিশীল অবস্থান অর্জন করতে হলে আপনার বর্তমান সক্ষমতার 4% উন্নত অবস্থায় পৌঁছাতে হবে। বাস্তব জীবনে হয়তো এটা পরিমাপ করা সম্ভব না, কিন্তু স্বর্ণকেশী নিয়মের ধারণা সঠিক কঠিনতা ধরে রাখলে উৎসাহ বেঁচে থাকে। উন্নতির জন্য প্রয়োজন মুখরোচক ভারসাম্য। উৎসাহ ধরে রাখতে হলে অগ্রগতি করার সময় নিয়মিত মোকাবেলার অনুসন্ধান করতে হবে, যা আপনাকে আপনার সক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আকর্ষণ ও সন্তুষ্টি ধরে রাখতে অভ্যাসকে শালীনভাবে ধরে রাখতে হয়। বৈচিত্র্য ছাড়া আমরা বিরক্ত হয়ে পড়ি, আর বিরক্ত সম্ভবত আত্মবিশ্বাসের সবচেয়ে বড় ভিলেন। লক্ষ্যে কাজ করতে গিয়ে বিরক্ত অনুভব হলে ফোকাস কিভাবে ধরে রাখবেন? আমার বেসবল ক্যারিয়ার শেষ হওয়ার পর আমি নতুন খেলার খোঁজেছিলাম। আমি একটা ভার উত্তোলন দলে যোগদান করি এবং একদিন একজন অভিজাত কোচ আমাদের জিম পরিদর্শন করতে আসে। কিছু অলিম্পিয়ান সহ প্রায় 1000 খানেক ক্রীড়াবিদ এর সাথে কাজ করেছেন। আমি নিজের পরিচয় দিলাম, তারপর অগ্রগতির প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, একজন সেরা ক্রীড়াবিদ ও বাকিদের মধ্যে পার্থক্য কি? সফল ব্যক্তিরা এমন কি করে যা সাধারণ ব্যক্তিরা করে না? আপনি যা আশা করছেন তিনি সেই ফ্যাক্টরগুলোর কথাই প্রথমে বলল, জেনেটিক্স, ভাগ্য, প্রতিভা। কিন্তু তারপর তিনি এমন কিছু বললেন যা আমি কখনোই আশা করিনি।
একটা পয়েন্টে এসে সফলতা নির্ভর করে যে কে প্রতিদিন ট্রেনিং করতেই থাকে। তার উত্তর আমাকে অবাক করল, কারণ নিজের কর্মক্ষেত্রের আদর্শ নিয়ে ভাবার নতুন একটা পথ এইটা। ব্যবসা, ক্রীড়া, যাই হোক না কেন, মানুষ বলে সফলতা প্যাশনের ওপর নির্ভর করে, কিংবা ইচ্ছা খুবই দৃঢ় হতে হবে, যার ফলে অনেকে ফোকাস বা উৎসাহ হারিয়ে ফেলে। আমরা মনে করি সফল ব্যক্তিদের অফুরন্ত প্যাশন আছে, কিন্তু এই কোচ বললেন সত্যিকারের সফল ব্যক্তিরাও অন্যান্যদের ওপর উৎসাহের অভাবে পড়ে, কিন্তু পার্থক্য হলো তারা তাদের বিরক্তি আসলেও কাজ চালিয়ে যান, অন্যদের মতো থেমে যান না। বিশেষজ্ঞ হওয়ার জন্য অনুশীলন জরুরি, কিন্তু আপনি যতই অনুশীলন করবেন ততই সেটা বিরক্তির অনুভূতি দিবে। যখন শুরুতে আমরা কোনো ফলাফল পেয়ে যাই, তারপর আমরা অনুমান করে নিই কি হবে এবং আমরা থেমে যাই, তখন আগ্রহ হারিয়ে যায়। কিছু কিছু সময় বিরক্ত তার আগেই চলে আসে। তো আপনার যা করতে হবে তা হলো কিছুদিন জিমে যাওয়া চালিয়ে যেতে হবে, কিংবা কয়েকটা ব্লগ সময়ের জন্য পাবলিশ করতে হবে। তারপর যদি একটা দিন ছুটে যায় তাহলে খুব একটা খারাপ লাগে না, সব ভালোই যাচ্ছে। ভালো অবস্থায় অবস্থান করলে একদিন ছুটি নেওয়াটা খারাপ কিছু না। সফলতার সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, বরং বিরক্তি। আমরা অভ্যাসের প্রতি বিরক্ত হয়ে যাই, কারণ সেটা আমাদের আনন্দ দেওয়া বন্ধ করে দেয়। ফলাফল তখন আশানুরূপ হয় না। আর যখন অভ্যাস সাধারণ হয়ে যায়, আমরা লাইনচ্যুত হয়ে যাই। সম্ভবত আমরা এই জন্যই একটা গোলক ধাঁধায় পড়ে যাই তখন, যার কোনো শেষ নেই। এক ব্যায়াম থেকে আরেক ব্যায়াম, এক খাদ্যাভ্যাস থেকে আরেক খাদ্যাভ্যাস, এক ব্যবসার আইডিয়া থেকে আরেক ব্যবসার আইডিয়া। যখন আমরা উৎসাহের গভীরে চলে যাই, তখন এক কৌশল থেকে আরেক কৌশলে পা দিই, যদিও আগের কৌশলটা ভালো ছিল। সম্ভবত এই কারণেই অভ্যাস তৈরির বেশিরভাগ পণ্য সেগুলোই যেগুলো চলমান শালীনতা দান করে। পর্ন যৌনতার বিষয়ে স্থিতি দেয়, ভাজাপোড়া খাবার জিহ্বাকে শান্ত করে। এসব পণ্য অবাক হওয়ার চলমান উপাদান প্রদান করে। পরিবর্তনশীল পুরস্কার আকাঙ্ক্ষার জন্ম দিতে পারে না। ইচ্ছার সুইট স্পট আসে যখন ব্যর্থতা এবং সফলতা 50-50 ভাগ হয়। অর্ধেক সময়ে আপনি সেটা পান যেটা আপনি চান, আর বাকি অর্ধেক সময়ে আপনি যেটা চান সেটা পান না। আকাঙ্ক্ষা মেটাতে আপনার লাগবে যথেষ্ট ছোট ছোট জয়। স্বর্ণকেশী নিয়ম অনুসরণের লাভ এটাই। পরিবর্তনশীল পুরস্কার থাকুক বা না থাকুক, কোনো অভ্যাসেই সারা জীবন আগ্রহ থাকবে না। আত্ম উন্নয়নের কোনো না কোনো পয়েন্টে সবাই একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাই আপনাকে বিরক্ততার সাথে প্রেম করে তুলতে হবে। আমাদের সকলেরই এমন লক্ষ্য থাকে যেটাতে আমরা পৌঁছাতে চাই, এবং স্বপ্ন থাকে যেটা আমরা পরিপূর্ণ করতে চাই। কিন্তু যখন পরিবেশ শুধু অনুকূলে থাকে, তখনই কেবল সেই লক্ষ্যে বা স্বপ্ন পূরণে কাজ করলে কখনোই ধারাবাহিক হয়ে উঠতে পারবেন না, এবং এভাবে অবিস্মরণীয় ফলাফল উৎপন্ন করা সম্ভব না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি কোনো অভ্যাস তৈরি করতে যান, তাহলে আপনার সামনে অবশ্যই এমন দিন আসবে যেখানে হাল ছেড়ে দিতে মন চাইবে। ব্যবসা শুরু করতে গেলে এমন দিন আসবে যেখানে ব্যবসা আর চালাতে মন চাইবে না। যখন নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস করতে চাইবেন, তখন এমন দিন আসবে যেদিন আর জিমে যেতে একদমই ইচ্ছা করবে না। লক্ষ্য ঠিকই থাকবে, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে মন চাইবে না। লেখালেখিতে এমন দিন আসবে যেদিন একদমই লিখতে ইচ্ছা করবে না। কিন্তু এমন দিন আসলে উঠে দাঁড়ান, বিরক্তিটাকে পরাজিত করুন। এটাই পেশাদার ও অপেশাদারের মধ্যে পার্থক্য। পেশাদার মানুষেরা তাদের পরিকল্পনার সাথে আঠার মতো লেগে থাকে। অপেশাদাররা পরিকল্পনার মধ্যে জীবন নিয়ে চলে আসে। পেশাদাররা জানে তাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী কাজ করে। অপেশাদাররা জীবনের তাড়াহুড়ায় গুরুত্বপূর্ণ জিনিস থেকে একেবারেই ছুটে যায়। মহান হয়ে ওঠার একমাত্র উপায় হল একই জিনিস বারবার করার আগ্রহ ধরে রাখা। বিরক্তির সাথে প্রেমে পড়তে হবে। ভালো অভ্যাস তৈরির কুফল। অভ্যাস বিশেষজ্ঞ সৃষ্টি করার ভিত্তি তৈরি করে দেয়। দাবা খেলায় যখন বিভিন্ন গুটির বেসিক মুভমেন্ট শেখা হয়ে যায়, তারপরেই খেলোয়াড় খেলার পরবর্তী লেভেলে যেতে পারে। প্রতিটি তথ্যগুচ্ছ ভালোভাবে মনে সেট হয়ে গেলে নতুন জিনিস নিয়ে ভাবার জায়গা খালি হয়। সকল প্রয়াসের ক্ষেত্রেই এটা সত্য। যখন আপনি সহজ চালগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন, তখন আপনি নতুন জিনিস নিয়ে চিন্তা করতে নিজের সময় ব্যয় করতে পারবেন। এই উপায়ে দেখা যায় অভ্যাস যে কোনো মহত্ব অর্জনের মেরুদণ্ড। তবে অভ্যাসের সুবিধা নিতে গেলে কিছু মূল্য চুকাতে হয়। প্রথমে প্রত্যেক পুনরাবৃত্তির দক্ষতা ও গতিতে উন্নতি ঘটায়, কিন্তু তারপর অভ্যাস যখন স্বয়ংক্রিয় হয়ে যায়, তখন আপনি ফিডব্যাকের প্রতি কম উদ্দীপ্ত হতে শুরু করেন। আপনি নির্বোধের মতো পুনরাবৃত্তি প্রক্রিয়া করতে থাকেন, যার ফলে ভুল ঢুকে যাওয়া সহজ হয়ে যায়।
যখন আপনি অটো পাইলটের মতো কোনো কাজ করতে সক্ষম হয়ে যান তখন উন্নতি ঘটানোর চেষ্টা কমে যায়। অভ্যাসের উপর দিকে দেখতে গেলে আমরা চিন্তা ছাড়াই কাজ করতে পারি, আর অভ্যাসের অপর পিঠ হলো আপনি এতটাই অভ্যস্ত হয়ে যান যে ছোট ছোট ভুলের দিকে নজর দেওয়া বন্ধ করে দেন। আপনি অনুমান করেন যে আপনার অগ্রগতি হচ্ছে কারণ আপনি অভিজ্ঞতা জোগাড় করছেন, কিন্তু বাস্তবে আপনি শুধু আপনার অভ্যাসকে সম্পূর্ণ করেন, কিন্তু অভ্যাসের উন্নতি ঘটান না। প্রকৃতপক্ষে কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যখন কোনো অভ্যাস রপ্ত হয়ে যায় তখন পারফরমেন্সের মান কিছুটা কমে যায়। সাধারণত পারফরমেন্সের এই স্বল্প কমতি মান নিয়ে চিন্তার কিছু থাকে না। দাঁত ব্রাশ করতে, মোজা পড়তে কিংবা টাই পড়তে উন্নতি সাধন করেই যেতে হবে এমন কোনো কথা নেই। এরকম অভ্যাস যথেষ্ট ভালো হলে যথেষ্ট। নগণ্য জিনিসে কম শক্তি খরচ করলে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য শক্তি জোগাড় হয়। সে যাই হোক, নিজের সম্ভাবনা সর্বাধিক করতে গেলে ও অভিজাত লেভেলের পারফরমেন্স অর্জন করতে গেলে সূক্ষ্ম কৌশলের প্রয়োজন। অন্ধের মতো একই কাজ বারবার করে আপনি কখনোই চমৎকার কিছু আশা করতে পারেন না। পরম পাণ্ডিত্যের জন্য অভ্যাস জরুরি, কিন্তু যথেষ্ট নয়। দরকার হলো স্বয়ংক্রিয় অভ্যাস ও সুচিন্তিত অনুশীলন। অভ্যাস প্লাস সুচিন্তিত অনুশীলন ইকুয়ালস টু মহত্ব। মহান হতে গেলে নির্দিষ্ট কিছু দক্ষতা স্বয়ংক্রিয় করে নিতে হয়। মহত্ব এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফোকাস সূক্ষ্ম হয়ে ওঠে। এর ফলে বিগত করা কাজগুলো পুনরায় করা সহজ হয়ে যায়। সব অভ্যাস পারফরমেন্সের পরের লেভেল আনলক করে দেয়। এটা একটা অশেষ চক্র। অভ্যাস শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনাকে সজাগ থাকতে হবে যাতে করে আপনি প্রতিনিয়ত উন্নতি বয়ে আনতে পারেন। যখন কোনো অভ্যাসে খুবই দক্ষ হয়ে যাবেন এবং সেটা আপনার জন্য স্বয়ংক্রিয় হয়ে যাবে তখনই নজর রাখতে হবে আপনি যেন অন্ধের মতো না হয়ে যান এবং কোনো ভুলকে ঠাঁই করে দেন। কিভাবে অভ্যাসের পর্যালোচনা করে মেরামত করা যায়? 1986 সালে লস অ্যাঞ্জেলেসে লেকার্সের সবচেয়ে প্রতিভাবান বাস্কেটবল দল ছিল, কিন্তু তারা এটাকে সে অনুযায়ী মনে করে না। তারা 1985 থেকে 1986 সালের সিজন শুরু করে অবিশ্বাস্য রেকর্ড 29-5 দিয়ে। বিশ্লেষকরা বলছিল, আমরা হয়তো বিশ্বের সবচেয়ে সেরা বাস্কেটবল টিম প্রত্যক্ষ করছি। হেড কোচও তাই বলেছিলেন, কিন্তু সবাইকে অবাক করে লেকার্স 1986-র প্লে অফসে হোঁচট খায় এবং তাদের সিজন সেখানেই শেষ হয়ে যায়। ইতিহাসের সেরা বাস্কেটবল টিম এনবিএর ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করতে পারল না। ভেতরের কথা হতে পারে, হেড কোচ তার টিমের প্রতিভা দেখে বিরক্ত হয়ে গিয়েছিলেন। তিনি খুব ভালো একটা পারফরমেন্সের পর কিছুটা খারাপ পারফরমেন্স মেনে নিতে পারতেন না। তিনি চাইছিলেন লেকার্স যেন প্রতি ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলে। 1986-র গ্রীষ্মে তাই তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা সিস্টেম সৃষ্টি করেন, যার নাম ক্যারিয়ার বেস্ট এফোর্ট প্রোগ্রাম বা সিবিএ। হেড কোচ রাইলি এভাবে ব্যাখ্যা করেন, যখন কোনো প্লেয়ার প্রথম লেকার্স টিমে যোগদান করে আমরা হাই স্কুল পর্যন্ত তার বাস্কেটবল রেকর্ড দেখতাম। আমি এটাকে ডাকতাম টেকিং দেয়ার নাম্বার। আমরা দেখতাম একটা প্লেয়ার কোন জিনিসটা একদম সঠিকভাবে করতে পারে, তারপর সে অনুযায়ী তাকে আমাদের দলে ভেড়াতাম। প্লেয়ারদের বেসলাইন লেভেল নির্ধারণ করার পর রাইলি একটা প্রধান ধাপ যোগ করেছিলেন। তিনি প্লেয়ারদের বলতেন পুরো সিজন জুড়ে তারা যেন অন্তত 1% উন্নতি আনতে পারে। তারা যদি সফল হয় তাহলে সেটা হবে সিবিএ বা ক্যারিয়ার বেস্ট এফোর্ট। অনেকটা প্রথম চ্যাপ্টারে ব্রিটিশ সাইকেল টিমের মতো। তারা প্রতিদিন অন্তত ছোট কিছু উন্নতি করার চেষ্টা করে। সিবিএ সম্পন্ন করার 8 মাস পর তারা এনবিএ চ্যাম্পিয়ন্স হয়েছিল। এরপর লেকার্স তার টিমকে নেতৃত্ব দেওয়া চালিয়ে যান এবং লেকার্স ইতিহাসের প্রথম দল যারা টানা 20 বছর এনবিএ চ্যাম্পিয়ন হয়। এই সিবিএ সিস্টেম রিভিউ করার শক্তির একটা খুবই ভালো উদাহরণ। উপসংহার, একটা ছোট্ট পরিবর্তন কি আপনার জীবন বদলে দিতে পারে? আপনি হয়তো না বোধক উত্তর দেবেন, কিন্তু এর সাথে আরেকটা পরিবর্তন করলে কি হবে? তারপর আবার একটা ছোট পরিবর্তন করলে কি হবে? এভাবে এমন একটা পয়েন্ট আসবে যখন আপনার মানতেই হবে যে আপনার জীবন পরিবর্তন হয়েছে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে।